আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বিভিন্ন জেলা থেকে কর্মী এনে বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বললেন প্রধানমন্ত্রী। দুষ্কৃতকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। একাত্তরের পরাজিত শক্তি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেছেন ব্যবসায়ীরা। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ। সরবরাহের ঘাটতি না থাকলেও বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চড়া। অসাধু ব্যবসায়ীদের সতর্ক করল ভোক্তা অধিকার অধিদপ্তর। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ। জরুরি রিচার্জে অফিসগুলোতে হাজারো মানুষের ভিড়। এবং সেনা মোতায়েনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বললেন সেনাপ্রধান। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আশ্বাস। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। লন্ডনের কিংস্টন পার্কে বিশাল কুমড়ার ভাস্কর্য তৈরির খবর। সাম্প্রতিক ধ্বংসযজ্ঞের সঙ্গে বিএনপি জামায়াত জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকা থেকে কর্মী এনে সহিংসতা চালানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সার্বিক পরিস্থিতিতে তাদের হতাশা না হয়ে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুষ্কৃতকারীদের কাউকেই ছাড়া হবে না। নীলাদ্রি শেখরের রিপোর্ট। গত কদিনে ঢাকাসহ সারা দেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুষ্কৃতকারীরা, তার ফলশ্রুতিতে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। বাণিজ্য ক্ষেত্রে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই যে কোনো পরিস্থিতি সামলে নিতে চান সরকার প্রধান। বলেন, সরকারও তাদের পাশে আছে। আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে, সেই জন্য আপনাদের ডেকেছি। আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে, কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার। যে আপনাদের ভিতরে যেন কোনো হতাশা আসে, আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন। আগুন দিয়ে পোড়ানোর ফলে যে ড্যামেজগুলি হয়ে গেছে, সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই। তাহলে আগুন যারা দিল, যারা পোড়ালো, আপনারা তো তাদের বিরুদ্ধেও তো আপনাদের কথা বলতে হবে। জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে কারফিউ দিতে বাধ্য হয়েছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। কিন্তু এরা কারা? খুব অপরিচিত কেউ না। আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি। সাজাপ্রাপ্ত আসামি যে গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল, এই সাজাপ্রাপ্ত আসামি দেশ থেকে বাইরে, ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি, এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই। সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেরে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলে দৃঢ়ভাবে জানান সরকার প্রধান। 13-14তে অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, শাস্তি দিয়েছে, আবার জেল থেকে তারা ওই একই চেহারা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি, জামাতও জঙ্গি, আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে। এখনও দমেনি, এখনও হুকুম দেয় চালিয়ে যাও আন্দোলন,
মানে আপনাদের এই জ্বালা পোড়া চালানোর হুকুমও দিয়ে যাচ্ছে। আপনারা সমর্থন করেন, আমার আপত্তি নাই, আর প্রতিহত যদি করেন আমরা আছি আপনাদের সাথে, পরিষ্কার কথা। তা আমি আপনাদের এটুকু বলবো যে এই জঙ্গিদের দমন করা এবং একটা ভালো পরিবেশ সৃষ্টি করা, এটাই আমাদের লক্ষ্য। যা আমরা এখন আরও শক্ত অ্যাকশন নিয়ে এটাকে দমন করে পরিবেশ আমরা উন্নত করব। জেলাগুলো পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিল করতে পারবে সে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে টানা তৃতীয় দিনের মতো কারফিউ চলছে। নগরীর তেজগাঁওয়ে আছেন মোস্তফা মল্লিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোস্তফা মল্লিক, 3 ঘন্টা শিথিল শেষে বিকেল 5টা থেকে আবারও কারফিউ শুরু হয়েছে। এখনকার সার্বিক অবস্থা কি দেখছেন? দেখেছি যে মানুষজন বাজার করার জন্য কিংবা প্রয়োজনীয় জিনিসপত্র নেয়ার জন্য অনেকেই তারা বেরিয়েছিল এবং বাজারগুলোতে ভিড় করেছিল। রাস্তাঘাটেও প্রচুর যানবাহন, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখন যদি আপনারা দেখেন 7টার কিছু পর বেড়েছে, সেটি বেজেছে এবং এখন কিন্তু আসলে অতটা পরিবহন নেই, ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমে গেছে। আর গেল 3 দিন ধরে তো যাত্রী পরিবহনের কোনো বাসই নেই, দূরপল্লার বাসও ছাড়ছে না। এবং আমরা যদি একটু অলিগলি দেখাই তাহলে আমরা দেখতে পাবো যে মানুষজন কিন্তু কষ্ট করে হেঁটে যাচ্ছেন, অর্থাৎ যারা বেরিয়েছেন তারা একান্তই আসলে প্রয়োজন আছে বলেই তারা বেরিয়েছেন। এবং আপনাকে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা শাহবাগ থেকে শুরু করে একেবারে উত্তরা আবদুল্লাপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি সেনাবাহিনীর কড়া তল্লাশি রয়েছে, একই সঙ্গে বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এবং পুলিশের টহল তো রয়েছেই। তবে যে গেল কয়েকদিনে যে সংঘর্ষ হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে অলি গলি থেকে কারফিউর সময়, কারফিউ যখন দিয়েছে তারপরও বেশ কিছু এলাকায় অলিগলিতে মানুষজন বেশ সংগঠিত ছিল। তবে এবার যেটা হয়েছে যে অলিগলিতেও আসলে গেল 2 দিনে প্রচুর পরিমাণে তল্লাশি হয়েছে, চেকপোস্ট বসানো হয়েছে। সব কিছু মিলে আমরা আজকে দেখেছি যে অলিগলিটাও আসলে সকাল থেকে শুরু করে কারফিউ যে শিথিল হলো তার আগ পর্যন্ত একেবারেই নীরব ছিল। তবে যত মানুষের সঙ্গেই আমাদের কথা হয়েছে তারা বলছেন যে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে তারা আছেন, তারা চান যে মুক্ত পরিবেশে ঘুরে বেড়াতে, আবারও স্বাভাবিক হয়ে যাক, এটাই হচ্ছে তাদের মনোভাব। ফয়সাল। ধন্যবাদ মোস্তফা মল্লিক। যাচ্ছি পরের সংবাদে। 3 ঘন্টা কারফিউ শিথিলে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ছিল উপচে পড়া ভিড়। একদিনের ব্যবধানে বাজারে আজও বেড়েছে বিভিন্ন সবজি ও কাঁচামালের দাম। ভোক্তা অধিদপ্তর বলছে কারফিউর মধ্যেও বাজারে পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী দাম বাড়ালে ক্রেতাদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। লাইলা নসিনের রিপোর্ট। সোমবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত 3 ঘন্টার কারফিউ শিথিল থাকার সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ থাকলেও প্রায় সব পণ্যের দাম বেড়েছে। সবজি, পেঁয়াজ, রসুন সবকিছুর চড়া দাম। দাম কমেছে কেবল কাঁচামরিচের। সবগুলোই তো প্রায় 20-30 টাকা করে বেশি সবকিছুই। করলা কিনলাম 160 টাকা করে কেজি, যেটা আমি 140 করে নিতাম। এই যে সিসিঙ্গা কিনলাম 1 কেজি নিচে 60 টাকা, আগে কিনলাম 30 টাকা 40 টাকা দিয়ে। লাউ ছিল 50-60, লাউ ছিল 60-70, কলা ছিল 30 টাকা হালি, অনেক কলা হয়েছে 40-50 টাকা হালি। এরকম সব কিছুর দাম কারফিউর আগের থেকে অনেক বেশি। দাম বেড়েছে মাছ, মুরগি, ডিমেরও। কারফিউতে মনে হয় যে মাছের আরো 3 গুণ দাম। এই মাছই কিনছি, ওই পদ্মা মাছ কিনতাম আগে 500 টাকা, এখন চাই 1000 টাকা। বয়লার 200 টাকা ছিল আর আগে 220 টাকা হয়েছে, 20 টাকা। কারফিউর কারণে গাড়ি কম ঢুকে, গাড়ি কম ঢুকার কারণে সাপ্লাইও কম, এই জন্য আমাদের দামটা বেশি। আমদানি যত কম হইবে দাম তত বাড়বো, আমদানি প্রচুর হইবে দাম কমে যাবে, এটা কেউ কমানো লাগবে না, বাড়ানো লাগবে না। বাজার পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কারফিউর সুযোগ নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ালে ক্রেতাদের সতর্ক হতে হবে। কাঁচা পণ্য এবং দ্রব্যমূল্য যেহেতু আগেও বাড়তি ছিল, সেই ক্ষেত্রে এখন যাতে এই সুযোগে কোনো ব্যবসায়ীরা যাতে না বাড়িয়ে দেয়, সেই জন্য আমরা এই মনিটরিং শুরু করেছি। এই সময় যেন এইটা যেন একটি অজুহাত না দাঁড় করায় যে পণ্যর সাপ্লাই কম।
আপনারা এটা প্রচার করেন, পণ্য সাপ্লাইতে কোনো সমস্যা নেই। সারা দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবিচ্ছিন্ন রয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। বর্ষা আসার পর থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্যে নাভিশ্বাস যখন নগরবাসীর, ঠিক তখনই মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে এই কারফিউ। এবং কারফিউর অজুহাতে পণ্য সরবরাহ কম, এমন অজুহাতে কিন্তু প্রতিদিন কাঁচামালের দাম বাড়াচ্ছে বিক্রেতারা। নগরবাসী বলছে দ্রুতই অবসান হোক কারফিউ ও অন্যান্য সংকটের, তারা ন্যায্য মূল্যে কিনতে চান তাদের প্রয়োজনীয় পণ্য। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ইন্টারনেট না থাকায় ভোগান্তিতে গ্যাস ও বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা। মিটারে টাকা শেষ হয়ে যাওয়ায় অনেকের বাসায় দুদিন ধরে বিদ্যুৎ নেই। গ্রাহকদের জন্য বিশেষভাবে জরুরি রিচার্জের ব্যবস্থা করা হয়েছে। 24 ঘন্টা অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্যাসের প্রিপেইড মিটারের জন্য বিশেষভাবে 200 টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। টাকা শেষ হয়ে গেছে, রিচার্জ করতে পারতাছি না। আমার গতকালকের থেকে বাসায় বিদ্যুৎ নাই। শুক্রবার বিদ্যুৎ নাই আমাদের, এখনো যায়নি। আমারটা যাওয়ার অবস্থা আর কি, জিরো হয়ে যাবো, এই জন্য ভরতে আসছি। কার্ডের যে নির্ধারিত ইমার্জেন্সি ব্যালেন্সটা ছিল সেটাও নিয়ে নিচ্ছি, এখন বিদ্যুৎ শূন্য অবস্থায় আছি। দেশে বিদ্যুতের প্রিপেইড গ্রাহক প্রায় 1.5 কোটি। চলমান সহিংসতায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রিপেইড গ্রাহকরা। মিটারে রিচার্জ করতে না পারায় থাকতে হচ্ছে অন্ধকারে। জরুরি রিচার্জের জন্য স্থানীয় বিদ্যুৎ অফিসগুলোতে গ্রাহকদের ভিড়। পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর তেজগাঁওয়ে বিদ্যুৎ অফিসে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। কি অবস্থা আপনাদের? আমি তো টাকা রাত্রে ফ্রান্সে এখানে শুনলাম, শুনে চলে আসি। কত টাকা লাগবে? 1000। সরকারি থেকে আরো 3000 টাকা ভরে দিতেছে। 1000 হলে চলবে। 1000 টাকা হইলে চলবে আপনাদের। গ্রাহকদের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। আতঙ্কিত হয়ে গ্রাহকরা বিভিন্ন আমাদের সেন্টারগুলিতে ডেসকো, ডিপিডিসি, পিডিপি, ওজোপাটিকো, আরইপি, বিভিন্ন জায়গায় নেস্কো, তারা ভিড় করেছে এবং তারা ভিড় করাতে এটা অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা এখন সামলিয়ে নিয়েছি, সবাই এখন সন্তুষ্ট। বাসায় থেকেও বিদ্যুতের কার্ডে রিচার্জ করা যাবে। সিঙ্গেল ফেজ মিটারের জন্য আমরা 3000 টাকা এবং 3 ফেজ মিটারের জন্য আমরা 75 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হচ্ছে। কার্ড নিয়ে সংশ্লিষ্ট অফিসে যে কেউ যেতে পারেন, এখন গেলে পরে সেখানে তাদেরকে আপলোড করে দেওয়া হচ্ছে। যোগাযোগ ডিপিডিসিতে যোগাযোগ করবেন 16116। মোবাইল থেকে রিচার্জ করতে গেলে রকেট *322# বিকাশ *247#। সহিংসতায় এখন পর্যন্ত বিদ্যুৎ স্থাপনায় প্রায় 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। ইনভেস্টিগেশন করার জন্য রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সার্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলে আশা করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কারফিউয়ে রাজধানীতে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করে তিনি আরও বলেছেন, সেনা মোতায়েনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সাম্প্রতিক ঘটনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আবারও গণমাধ্যমের প্রশংসা করলেন সেনাপ্রধান। চকর মালিথার রিপোর্ট। দেশজুড়ে ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় শুক্রবার রাত থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনীর কার্যক্রম দেখতে সকালে রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রাজধানীর বিভিন্ন এলাকা দেখার পর উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের সাথে নিয়ে শনির আখড়ায় যান সেনাপ্রধান। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার পরিদর্শন শেষে তিনি শেখ রাসেল স্কেটিং স্টেডিয়ামে মোতায়েন সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। পরে সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলেন সেনাপ্রধান। গত 2 দিন দেশে বিভিন্ন অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে। তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডিপ্লয় করেছি। 48 ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা
স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। সাংবাদিকরা নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন মন্তব্য করে সংকট উত্তরণে সবার সহযোগিতা চেয়েছেন সেনাবাহিনী প্রধান। কিছু সময় দিতে হবে, আমরা জাস্ট 48 ঘন্টা হয়েছে এসেছি, কিছু সময় লাগবে। আমার ধারণা যে আমরা সবাই মিলে কাজ করলে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এরপর রাজধানীর ফার্মগেট খামারবাড়ি এলাকা পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশের চলমান সহিংসতায় ভোগান্তিতে পড়েছেন বিদেশগামী যাত্রীরা। দেশে এসে ঢাকার বাইরে যেতে ইচ্ছুক প্রবাসীদের ভোগান্তিও কম নয়। সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে তাদের কাছে। রেমিটেন্স যোদ্ধাদের চলাফেরা সহজ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এখন ইন্টারনেট সার্ভিস নাই, টিকিট পাঠাচ্ছে মোবাইলে, কিন্তু এখন পর্যন্ত টিকিটটা ওপেন হচ্ছে না। এখন টিকিটটা যদি ওপেন না হয় তাহলে আমার ফ্লাইট এখন কয়টা বাজে, কাউন্টারে গেছি, কাউন্টার থেকে বলতেছে যে রাতের 11টার পরে কাউন্টারে যাইতে। আমি দুবাইতে যাব, আমার ফ্লাইট আগামীকাল সন্ধ্যা 7টায়। আমি আজকে দুপুর 1টা বাজে আসছি, যেহেতু গন্ডগোল হচ্ছে। রাকিবুল, জেসমিন কিংবা দুলাল, এরা সবাই রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী, থাকেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বাড়ি কুমিল্লা, বরিশাল, নোয়াখালী কিংবা ফেনীতে। দেশের বর্তমান পরিস্থিতিতে নানা বিড়ম্বনা পোহাতে হচ্ছে তাদের। বিদেশে যেতে নির্ধারিত তারিখের দুদিন আগেই অনেকে এসে পৌঁছেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বাড়তি সময় খেয়ে না খেয়ে অপেক্ষা করছেন বিমানবন্দরের করিডোরে। সারাদিন আমি এই জায়গাতে বসা, আর আমাকে ফ্লাইট মিস হয়েছে, আজকে ফ্লাইট দেওয়ার কথা, এখন ভিতরে যাই দেখে কি অবস্থা। শুধুমাত্র সেনাবাহিনী দেখতে পেয়েছি, তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করছে। দুপুরবেলা খাইছে, আর এখন পর্যন্ত খানারও কোনো খবর নাই। 20 তারিখে ফ্লাইট, এখন 2:30-এ হইব ফ্লাইট। প্লেনের টিকিট কারফিউ পাস। তারপর যারা বিদেশ থেকে এসেছেন তাদের কাছ থেকে ভাড়া চাওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। এখন পর্যন্ত কোনো গাড়ি পাই নাই, গাড়ি চলে না, রাস্তায় অবস্থা খারাপ। যেখানে 1000 টাকা ওখানে 5000 টাকা চাইতেছে। এখানে 20000 টাকা ভাড়া দেয়, 20000 টাকা দিয়ে কি বরিশাল যাওয়া সম্ভব? 16,000 20,000 টাকা সবাই চাইতেছে ফেনী পর্যন্ত। তো যদি সরকার আমার জন্য একটা ট্রান্সপোর্ট, একটা বাসের ব্যবস্থা করে দিলে তো ভালো হতো। নির্ধারিত সময়ের চেয়ে আগে বিমানবন্দরে আসা রেমিটেন্স যোদ্ধাদের থাকার ব্যবস্থা করার পাশাপাশি যারা দেশে এসে ঢাকার বাইরে নিজ জেলায় যেতে পারছেন না, তাদের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। রফিকুল বাশা, চ্যানেল আই, ঢাকা। ৭১-এর পরাজিত শক্তি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মনে করে ব্যবসায়ী সমাজ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেছেন, ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সরকারকে কঠোরভাবে শত্রু মোকাবেলা করতে হবে। ব্যবসায়ীরা বলেছেন, তারা সরকারের সাথে অতীত বর্তমানের মতো ভবিষ্যতেও থাকবেন। পরাগাজিমের রিপোর্ট। ব্যবসায়ী নেতারা বলেন, স্বাধীন বাংলাদেশে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা মূলত ৭১-এর পরাজিত শক্তি ও তাদের সহযোগীরা। তাদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। ৭১-এর সেই পরাজিত শক্তিরা তারা চায় এদেশকে অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত করতে। ৩ কোটি ব্যবসায়ী আপনাকে অঙ্গীকারবদ্ধ করতে চায় যে আমরা আপনার সাথে আছি, ছিলাম, অতীত ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবে। যারা এই খারাপ কাজ করেছে, এই অসভ্যমিতা করেছে, যারা আমার দেশকে পুড়িয়েছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। ছাত্র আন্দোলনকে ঢাল করে অশুভ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাত, আমি বলবো সারা বাংলাদেশের সন্ত্রাসীদের এই ঢাকাতে এনে আছে যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে, এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। বঙ্গবন্ধুকে আমরা খুন করে ফেলেছি, ওনার কন্যাকে মারতে পারলে আমাদের স্বার্থ হাসিল হবে, সেটাই উদ্দেশ্য ছিল এখানে। নাইলে এত অল্প সময়ের মধ্যে এই অগ্নিসন্ত্রাস, এত বড় প্রলয়, এটা তো চিন্তাই করা যায় না। আমি মনে করি 2000 আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। সেগুলি বিচারের আওতা আনেন। আজকে যারা করেছে আমি নিশ্চিত সবাই জানে কারা কারা এর সাথে জড়িত। সুযোগ সন্ধানী অপশক্তিদের দমন করে দ্রুত ব্যবসায়ের পরিবেশ ফিরিয়ে আনারও আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। বিগতভাবে বোধহয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ধ্বংসযজ্ঞ বোধহয় বাংলাদেশে কখনো বিগত দিনে চলেনি।
আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য বিচার হতে হবে, ইনভেস্টিগেশন হতে হবে, সবই হবে। বাট এর পাশাপাশি আমার মনে হয় আমরা এগিয়ে যেতে চাই, আমাদের ব্যবসায়কে আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া দরকার। আমরা আগাবো, আমরা চ্যালেঞ্জ দিব, আমরা এই চ্যালেঞ্জ নিয়ে কিভাবে ব্যবসায়িক পরিমণ্ডলের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারি সেভাবে আমরা এগিয়ে যেতে চাই। আপনারা আমাদের কারখানাগুলো কালকে থেকে খোলার প্রতিশ্রুতি দেন। আমরা আমাদের এলাকাতে কোভিডের সময় আপনি যে সাহসটা দিয়েছিলেন, আমরা এলাকার অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া এলাকা ভিত্তিক ডিসিশন নেব। যদি দেখি যে আমার এলাকার সমস্যা হচ্ছে আমি বন্ধ করে দেবো, কিন্তু কারখানাগুলো খুলতে দেন, আমরা মানুষকে রাস্তা থেকে কারখানার ভিতরে নিয়ে আসি। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ আমাদের এক একটা ক্রেতাকে 5টা করে ইমেল পাঠাচ্ছে যে বাংলাদেশ থেকে আর মাল নেওয়া যাবে না। এটা আমাদেরকে ক্ষতি করছে অনেক দূরের জন্য। আজকে থেকে আপনারা সীমিত পরিমাণে শুধু ইমেল চালু করে দেন, এটা পারবো, নিশ্চয়ই আমরা পারবো। আমাদের যে শ্রমিকগুলি একটা সুশৃঙ্খল পরিবেশে আমাদের ফ্যাক্টরির ভিতরে থাকবে, কিন্তু এরা যদি ফ্যাক্টরি বন্ধ থাকে তাহলে বাইরে যদি থাকে তাদেরকে বিভিন্ন জন ইউজ করার জন্য বিভিন্ন জন তাদেরকে নিয়ে যেতে পারে। যারা দিন আনে দিন খান তাদেরকে বেঁচে থাকার অধিকার নাই। এই 2 কোটি মানুষ, তাদের কথা কেউ ভাবছে না। যারা আন্দোলন করছেন, আন্দোলন করে যাচ্ছেন, আজকে রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ। এরকম একটা পরিস্থিতিতে যেভাবেই হোক, আমরা যেটা জানি আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টের মাস্টার কি, আপনি অতি সত্বর আমাদের এই সমস্ত এই জঞ্জাট মুক্ত করে আমাদেরকে ব্যবসায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। এর আগে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এটি কোটা বিরোধী আন্দোলন ছিল না, বরং এটি ছিল সরকার পতনের আন্দোলন। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির খন্দকার বলেছেন, রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম বিটিভি ভবনে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তা পাকিস্তানি বাহিনীর হামলার কথা মনে করিয়ে দেয়। দুপুরে রাজধানীর রামপুরায় হামলা ও আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিটিভির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এবারের যে বিভৎস চিত্রটি, এটি আমার মনে হয় যে 71-এর যুদ্ধের সময় আমরা খুব ছোট ছিলাম, আমরা বইতে পড়েছি, দেখেছি। এরকম বিভৎস চিত্র আমার জানা নেই, আমার মনে হয় না। এটি মনে হলো যে এখানে এক ধরনের বড় ধরনের একটা যুদ্ধ হয়ে গেছে এই প্রতিষ্ঠানটির সাথে। আমার কাছে মনে হয়েছে বঙ্গবন্ধু কর্নাটার উপর তাদের আরও বেশি আক্রোশ ছিল বলে আমার কাছে মনে হয়েছে। এটি যেটি আমি দেখতে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, মানে একেবারে মিশিয়ে দেওয়া হয়েছে। নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র লুটের ঘটনায় এখন পর্যন্ত 64 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে। এ ঘটনায় 21টি অস্ত্র, 1100 গুলি ও 12টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে এসব তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এবং বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এই হামলা হয়েছে। দেশকে একটা অকার্যকর দেশ হিসাবে পরিণত করার জন্য এইভাবে পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে। জঙ্গিরা যাতে ছাড়া পায়, অপরাধীরা যাতে ছাড়া পায় এবং দেশের মধ্যে যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এই জন্য তারা এই আক্রমণ চালিয়েছে। যারা এই আক্রমণ চালিয়েছে তাদের প্রত্যেককে একজন একজন করে খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। নাশকতা ও সহিংসতার মামলায় সারা দেশে বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। বিএনপির কেন্দ্রীয় ও সিনিয়র নেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের বাসায় তল্লাশি চালানো হচ্ছে উল্লেখ করে দলের মহাসচিব অভিযোগ করেছেন, বিএনপির উপর সহিংসতার দায় চাপানোর অপচেষ্টা হচ্ছে। আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনকে সোমবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গ্রেফতার হওয়া চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, শাহবাগ এলাকা থেকে গ্রেফতার হওয়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমকে সেতু ভবনে হামলার দায়ে বনানী থানার মামলায় বিকেলে আদালতে তোলা হয়। আমার হাজবেন্ড ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, 16 তারিখে ঢাকায় ল্যান্ড করেছে। এই আন্দোলন এটার সাথে কোনোভাবে
আমরা কোনো কিছুর সাথে সম্পৃক্ত এবং আমরা জানিও না যে পরিস্থিতি এমন হবে। ষড়যন্ত্রমূলকভাবে এবং কোনো না কোনোভাবে বিএনপিকে এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত করানোর জন্য সমস্ত নেতাকর্মীদেরকে, বিএনপি নেতাকর্মীদেরকে সম্পৃক্ত করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির একদিন করে রিমান্ড শেষ হয়েছে। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে রামপুরা ও বনানী থানার 2 মামলায় মোট 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রামপুরা থানার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক এবং জামায়াত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর সহ 13 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সহিংসতার দায় বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। এখন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকার মিডিয়াকে ব্যবহার করে বিরোধী দলগুলোর উপরে দায় চাপানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় মামলা এবং নেতাকর্মীদের গ্রেফতারের খবর পাওয়া গেছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ চলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটছে। সবজির সরবরাহ কম হওয়ার কারণে খুচরা বাজারে দাম বেড়েছে কয়েক গুণ। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন দাম বেশি বাড়ানো হয়নি। ক্রেতারা বলছেন টাকা থাকলেও সবজি পাওয়া যাচ্ছে কম। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের ভিডিও ও তথ্যচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চাঁদপুর জেলা সদরের সবচেয়ে বড় সবজি বাজার পালবাজার। এখানে সকাল থেকে পাইকারি ও খুচরা সবজি বিক্রি হয়। জেলার বিভিন্ন বাজারে সবজি সরবরাহ হয় পালবাজার থেকে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে জারি করা কারফিউয়ে সবজি সহ কৃষিপণ্যের সরবরাহ কমেছে। পরিবহন ভাঙচুর হওয়ার আশঙ্কায় মালামাল নিতে পারছেন না ব্যবসায়ীরা। সবজির খুচরা মূল্য কয়েক গুণ বেড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। এই যে আগে মানুষ খাইতে পারছে, গরিবেরা খাইতে পারে, টাকা আছে, টাকা থাকলে আমরা খাইতে পারতেছি না। সবজির দাম অনেক বেশি বর্তমানে। আগে যে পটল খাইছে আমরা 30 টাকা, এখন 50 টাকা। কাকরোল খাইছে 170 টাকা, এখন 110 টাকা, 100 টাকা। খুচরা বাজারের পাশেই আড়ত, সেখান থেকে এনেই খুচরা ব্যবসায়ীরা সবজি বিক্রি করেন। তারা জানান প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা লাভে বিক্রি করেন সবজি। আমরা যেরকম কিনি এরকম বেশি, কারণ এখন বর্তমান বাজার যে পজিশন, মাল গাড়ি ঘোড়া আসার একটু ব্যাঘাতের কারণে একটু জিনিসপত্রের দাম একটু উদ্যোগ। বরবড়ি সিম আসলে আপনার 60 টাকা কেজি, এখন বেচতে আছি 100 টাকা কেজি। তারপরে আপনার করলা হইলে 100 টাকা কেজি, দুন্দুল 40 টাকা কেজি, তারপরে পুঁইশাক হইলে আপনার 40 টাকা কেজি, কই হইলে 50 টাকা কেজি। তার মানে পিছনে কারণ হইলে এই যে আমদানি কম এই হিসাবে আর কি। এর কারণে তো বাড়তি সবকিছু, গাড়ি নাই বিভিন্ন জায়গা থেকে, মালের দাম এই জন্য বাড়তি। এখান থেকে কিনে ওখানে যাচাই করতে পারবেন, সমস্যা নেই। আর তো দেখলে বুঝতে পারবেন সব মাল। পরিস্থিতি স্বাভাবিক ও সরবরাহ ঠিক থাকলে বাজারে সবজির দাম কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে কিছুক্ষণের বিরতি।